তোর ক্ষুধা লেগেছে না? তাহলে লেগে থাক। তোকে কিছু বানানোর দরকার নেই, কারণ আমি তোকে কিছু বানাতে দেব না। এটা আমার রান্নাঘর। দয়া করে এখান থেকে বেরিয়ে যা। কিন্তু আমার সত্যিই খুব ক্ষুধা লেগেছে। যদি তুই নিজের থেকে বেরিয়ে না যাস তাহলে আমাকে গার্ডদের ডাকতে হবে। তারা তোকে ধাক্কা মেরে বাইরে বের করে দেবে। অভিনব খোলা আটার ডিব্বাটার দিকে তাকালো, তারপর গভীর শ্বাস নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যাওয়ার আগে শর্মিলা আবার চিৎকার করে বলল, যা আমি তোকে বলেছি সেটা ভুলে যাওয়ার ভুলটাও করিস না। তুই আমার জামাই না, মানে না তো না। আমার জামাই শুধু চিরাগ, আর সে খুব তাড়াতাড়ি তোকে এখান থেকে তাড়িয়ে দিয়ে তোর জায়গায় বসে যাবে। যদি তোর মনে হয় তুই এই বাড়ির, এই পরিবারের অংশ, তাহলে এই ভুল ধারণাটা যত তাড়াতাড়ি সম্ভব নিজের মাথা থেকে বের করে দে। অভিনব শর্মিলার তিক্ত কথাগুলো শোনার অভ্যেস হয়ে গিয়েছিল, তাই সে কিছু বলল না। সে শুধু অনন্যার ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে অনন্যার জোরে জোরে হাসার আওয়াজ আসছিল। অভিনব যখন অনন্যার হাসির শব্দ শুনল, তখন সে আস্তে করে ঘরের দরজা খুলে ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে গেল। তারপর সে দেখল যে অনন্যা কারো সঙ্গে ফোনে কথা বলছিল। অনন্যা বলল, না, আমি পুরোপুরি নিশ্চিত নই যে সে আমার জন্মদিনে এই ব্যাপারটা ঘোষণা করে দেবে। হ্যাঁ, আরে আমি তো বলছি যে কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেছে। আর সত্যিই এটা ফাইনাল করাতে আমি অনেক পরিশ্রম করেছি। দাদাজি সেটাও লক্ষ্য করেছেন। এটা বলেই অনন্যা আরও জোরে হাসতে লাগল। এদিকে অভিনবের আরও বেশি ক্ষুধা লাগছিল। সে তাড়াহুড়ো করে আলাইনার বাড়ি থেকে উঠে চলে এসেছিল, কিন্তু এখন সে আফসোস করছিল যে সেখানে কিছু খেয়ে আসেনি কেন। কিন্তু এখন আর কিছু করার ছিল না। সে ধীরে ধীরে অনন্যার বিছানার অন্য পাশে গিয়ে বসে পড়ল এবং কম্বল ঢেকে শুয়ে পড়ল। ততক্ষণে অনন্যার নজর অভিনবের ওপর পড়ে গিয়েছিল। সে ফোনে বলল, চাল চাহাত, আমি তোকে পরে কল করব, অভিনব এসে গেছে। এটা বলে সে অভিনবের দিকে ঘুরে গেল। যতক্ষণে তার চোখ অভিনবের চোখের সঙ্গে মিলল, তার চোখের ঝিলিক রাগে বদলে গেল এবং সে বলল, তোমার এত সাহস হলো কিভাবে আমার বিছানায় এসে শুতে? কেস, আমি আজ এই বিষয় নিয়ে কোনো তর্ক করতে চাই না। আমার খুব ক্ষুধা লেগেছে। আমি এই কোনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ব। প্রমিস করছি, তোমাকে ছুবও না, ঠিক আছে? অভিনবের বিরক্তি তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল। অনন্যা তাকে 1 সেকেন্ড দেখল এবং বলল, তুমি ক্ষুধার্ত কেন? বাড়ি আসার আগে কিছু খেয়ে আসনি? অভিনব মাথা নেড়ে না বলল। অনন্যা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ, তুমি কবে শিখবে? তোমাকে আকরাম স্যার যে অ্যাডভান্স দিয়েছিল সেটাও তুমি স্যুট কিনতে খরচ করে ফেলেছিলে। খাওয়ার চেয়ে তোমাকে চমক দেখানোই বেশি জরুরি ছিল, তাই না? কি হবে তোমার? অভিনব বলল, আমার যা হবে তা হয়ে যাবে, কিন্তু এখন যদি তোমার হয়ে থাকে তাহলে আমাকে ঘুমাতে দাও। তার বিরক্তি বাড়তেই থাকছিল। এর আগে সে ঘুমিয়ে পড়তে পারে। অনন্যা বলল, তুমি কি কোনো মেয়েটকে বলেছ যে তোমার ক্ষুধা লেগেছে, না তুমি এভাবেই না খেয়ে মরতে পছন্দ করবে? তোমার আমার জন্য এত চিন্তা কেন হচ্ছে? অভিনব ব্যঙ্গ করে জিজ্ঞেস করল। আমি তোমার জন্য কোনো চিন্তা করি না। যদি তুমি না খেয়ে মরে যাও তাহলে ক্ষতি তোমারই হবে। আর তোমার মরায় আমার খারাপ লাগবে, কারণ আমি তোমাকে শুধু আমার জীবন থেকে বের করে দিতে চাই, এই পৃথিবী থেকে নয়। চলো, ওঠো আর আমার সঙ্গে আসো। অনন্যা নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। অভিনব অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না অনন্যা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু যখন সে যাওয়ার ইশারা করল তখন সে তার পেছন পেছন চলল। অনন্যা তাকে মেয়েটদের ঘরের কাছে নিয়ে গেল। দরজায় টোকা দিতেই 3 জন মেয়েট সঙ্গে সঙ্গে বাইরে চলে এলো। অভিনব দেখল যে সে ওই 3 জনের সাথে কিছু কথা বলছে। 15 মিনিট। যদি 15 মিনিটের 1 মিনিটও বেশি হয় তাহলে আমি তোমাদের 3 জনকে একজন মানুষকে না খাইয়ে মারার অপরাধে জেলে পাঠিয়ে দেব। অনন্যার এই রূপ দেখে অভিনবের হাসি পাচ্ছিল। ধন্যবাদ। যদি সত্যিই আমি যা করেছি তার জন্য তুমি কৃতজ্ঞ হও এবং আমার জন্য কিছু করতে চাও, তাহলে দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা শেষ করে দাও। পরের দিন সকালে অনন্যা তার কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। অভিনব ঘুমাতে দেরি করে ফেলেছিল, কারণ তাকে খাবার 15 মিনিটে নয় বরং 1 ঘন্টা পরে দেওয়া হয়েছিল। সে চাইলে অনন্যার কাছে মেয়েটদের বিরুদ্ধে অভিযোগ করতে পারত, কিন্তু সে নিজেকে থামিয়ে রাখল। যখন অভিনবের ঘুম ভাঙল, সে দেখল অনন্যা দামি একটা পোশাক পরে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে।
অভিনব তাকে দেখে বলল, গুড মর্নিং। তোমার জন্য সকালটা গুড হতে পারে, কিন্তু আমার জন্য নয়। এটা মানুষের ওঠার সময় না। যখন সে প্রস্তুত হয়ে ঘর থেকে বাইরে এলো তখন দেখল পুরো পরিবার ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে আছে। অভিনব এই ভেবে খুশি হয়ে গেল যে সেও তাদের সঙ্গে বসে খেতে পারবে। আজ সানিও তাদের সঙ্গে বসে নাস্তা করছিল। যেই সানির চোখ অভিনবের উপর পড়ল সে হেসে বলল, আরে দেখো সবাই, জিজাজি এসে গেছেন। অভিনব তাকে সেখানে দেখে অবাক হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে বলল, গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং। সবাই ধীরে ধীরে উত্তর দিল। সানি আবার বলল, কি ব্যাপার, শ্বশুরবাড়ি আসতেই জিজাজি তো ঝুপড়ি থেকে লাক্সারি ফ্ল্যাট হয়ে গেছেন। এই স্যুটটাও কি তুইই কিনে দিয়েছিস অনন্যা? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।